সদাশিবের এখনও দুটো গল্প বাকি আছে, কিন্তু 2026-এর শুরুতে আমি ভাবলাম একটা রাশিয়ান রূপকথার গল্প দিয়ে শুরু করি। সদাশিবে আবার পরে ফিরে আসবো। গল্পের নাম অজানি দেশের না জানি কি। এক দেশে এক রাজা ছিল। রাজা বিয়ে থা করেনি, একাই থাকে। তার কাছে এক তীরন্দাজ কাজ করত, তার নাম আন্দ্রেই। একদিন আন্দ্রেই শিকার করতে গেছে। সারাদিন বনে ঘুরে ঘুরেও তার কপালে খুলল না, শিকার মিলল না। এদিকে সন্ধে হয়ে যাচ্ছে, আন্দ্রেই বাড়ি ফিরে চলল। হঠাৎ দেখে গাছের মাথায় একটা ঘুঘু বসে। আন্দ্রেই ভাবল ওটাকেই মারা যাক। আন্দ্রেই তীর মারল পাখির ডানায়। গাছের ওপর থেকে সোদা মাটির ওপর পড়ে গেল পাখিটা। আন্দ্রেই তুলে নিয়ে গলা মুচড়ে থলিতে পুঁততে যাবে, হঠাৎ পাখিটা মানুষের গলায় কথা কয়ে উঠল, মেরো না তীরন্দাজ আন্দ্রেই, গলা আমার কেটে ফেলো না। জীবন্ত বাড়ি নিয়ে গিয়ে জানলায় রেখে দিও। যেই ঝিমতে শুরু করব অমনি তোমার ডান হাত দিয়ে চড় মেরো আমায়। দেখবে তোমার ভাগ্য কেমন খুলে যায়। নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না আন্দ্রেই। এ কি, দেখতে ঠিক পাখির মতো, আবার মানুষের মতো কথা বলে। আন্দ্রেই পাখিটাকে বাড়ি নিয়ে গিয়ে জানলার ওপর রেখে দেখতে লাগলো কি হয়। কিছুক্ষণ পর ঘুঘুটা ডানার তলায় মাথা গুঁজে ঘুমিয়ে পড়ল। ঘুঘুটা কি বলেছিল মনে পড়ল আন্দ্রের। ডান হাত দিয়ে ঘুঘুটাকে সে চড় মারল। ঘুঘুটা মাটিতে পড়ে হয়ে গেল এক কন্যে, রাজকুমারী মারিয়া। কি তার রূপ! সে রূপ বলার নয়, কওয়ার নয়, রূপ কথাতেই পরিচয়। রাজকুমারী মারিয়া তীরন্দাজকে বলল, হরণ করলে যখন করো ভরণ পোষণ। ভোজের জন্যে তাড়া নেই, বিয়ে করো, হাসি খুশি সতীলক্ষ্মী বউ পাবে। সে কথাই ঠিক হলো। তীরন্দাজ আন্দ্রেই রাজকুমারী মারিয়াকে বিয়ে করে দুজনে মনে সুখে থাকতে লাগলো। আন্দ্রেই কিন্তু তার কাজ ভোলে না। রোজ সকালে আলো ফুটতে না ফুটতেই বনে গিয়ে বনমোরগ শিকার করে রাজবাড়ির রসুই ঘরে দিয়ে আসে। এইভাবেই দিন কাটে। একদিন রাজকুমারী মারিয়া বলল, আমরা বড় গরিবের মতো দিন কাটাচ্ছি আন্দ্রেই। তা ঠিক বলেছ। 100 রুবল জোগাড় করে আমায় কিছু রেশম কিনে এনে দাও, তাহলে আমাদের অবস্থা ঠিক ফেরাতে পারবো। রাজকুমারী মারিয়া যা বলল তাই করল আন্দ্রেই। বন্ধুদের কাছে গিয়ে কারো কাছে 1 রুবল, কারো কাছে 2 রুবল, এইভাবে 100 রুবল ধার করে রেশম কিনে বাড়ি ফিরল। রাজকুমারী মারিয়া বলল, এবার শুতে যাও, রাত পোয়ালে বুদ্ধি খোলে। আন্দ্রেই শুতে গেল। বুনতে বসল রাজকুমারী মারিয়া। সারা রাত ধরে বুনে মারিয়া এমন একটা গালছে তৈরি করল যা পৃথিবীতে কেউ দেখেনি। গালিচার ওপরে গোটা রাজ্যের ছবি আঁকা, শহর, গ্রাম, মাঠ, বনের নকশা তোলা, তার আকাশে পাখি, বনে পশু, সমুদ্রে মাছ, আর সব কিছুর ওপর চাঁদের আলো, রবির কিরণ। সকালবেলা মারিয়া স্বামীকে গালিচাটা দিয়ে বলল, সওদাগরদের হাটে গিয়ে বেচে এসো, কিন্তু দেখো নিজ মুখে দাম বলো না, যা দেবে তাই নিও। আন্দ্রেই গালিচা হাতে ঝুলিয়ে চলল সওদাগরের হাটে। আন্দ্রেইকে দেখে তখনই এক সওদাগর দৌড়ে এসে জিজ্ঞেস করলো, কত দাম চাও ভাই? তুমি সওদাগর, তুমিই বলো। সওদাগর ভেবে ভেবে আর কিছুতেই দাম বলতে পারে না। তারপর এলো আরও একজন, আরও একজন, এক এক করে ভিড় জমে গেল সওদাগরের। সকলেই গালিচার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে আর অবাক হয়, কিন্তু কেউ আর দাম বলতে পারে না। সেই সময় পথ দিয়ে যাচ্ছিল রাজার এক মন্ত্রী। কি ব্যাপার দেখবার জন্যে গাড়ি থেকে নেমে ভিড় ঠেলে এগিয়ে এসে বলল, নমস্কার সওদাগরেরা, সাগর পাড়ের মানুষেরা, কি ব্যাপার? না, গালিচার দাম ঠিক করতে পারছি না। রাজার মন্ত্রী তো গালিচার দিকে তাকিয়ে হতবাক। জিজ্ঞেস করলো, বলো তীরন্দাজ, সত্যি করে বলো তো, চমৎকার এই গালিচাটা তুমি কোথায় পেলে? না, আমার বউ বানিয়েছে। কত দাম চাও তুমি?
আমি জানি না, বউ বলে দিয়েছে দরাদরি করো না, যা দেবে তাই নেব। তাহলে এই নাও 10,000। আন্দ্রেই টাকাটা নিয়ে গালিচাটা দিয়ে বাড়ি ফিরে চলল। মন্ত্রী প্রাসাদে ফিরে গালিচা দেখালো রাজাকে। নিজের সমস্ত রাজত্বটা চোখের সামনে মেলা দেখে রাজা তো হতভম্ব। আহামরি করে বলল, যাই বলো মন্ত্রী, তোমাকে আর এই গালিচা ফিরিয়ে দিচ্ছি না। 20,000 রুবল রাজা নগদ ধরে দিল মন্ত্রীকে। মন্ত্রী টাকা পেয়ে ভাবল, যাকগে, আমি আরেকখানা ফরমাস দেবো, এর চেয়েও সুন্দর। গাড়ি চড়ে মন্ত্রী চলে গেল শহরতলিতে। সেখানে তীরন্দাজ আন্দ্রের বাড়ি খুঁজে বের করে দরজায় টোকা মারতে লাগলো। দরজা খুলে দিল রাজকুমারী মারিয়া। মন্ত্রী এক পা দিল চৌখাটের ওপরে, কিন্তু অন্য পা তার ওঠে না। কথা সরে না মুখে। কী জন্য এসেছিল সব ভুলে গেল। সামনে তার এক অপূর্ব সুন্দরী কন্যা, রূপ দেখে তার আশ মেটে না। মন্ত্রী কি বলে শোনার জন্য রাজকুমারী মারিয়া দাঁড়িয়ে রইল, কিন্তু যখন দেখল মন্ত্রী একটিও কথা বলছে না, তখন মুখ ঘুরিয়ে দরজা বন্ধ করে দিলে। সম্বিত ফিরে এলো মন্ত্রীর, বাড়ি ফিরে চলল। কিন্তু সেই দিন থেকে মন্ত্রীর খাওয়া দাওয়া গেল ঘুচে। সারাক্ষণ খালি সে তীরন্দাজের বউয়ের কথা ভাবে। রাজা বেশ বুঝলো মন্ত্রীর একটা কিছু হয়েছে, তাই একদিন জিজ্ঞেস করলো, ব্যাপারটা কি? কি আর বলি রাজামশাই, তীরন্দাজের বউকে দেখে আর কিছুতেই ভুলতে পারছি না। আমায় যেন জাদু করে ফেলেছে, কিছুতেই সে মায়া কাটাতে পারছি না। রাজা ভাবলে, আমিও একবার তীরন্দাজের বউকে দেখে আসি। সাধারণ জামা কাপড় পরে রাজা গেল শহরতলিতে। আন্দ্রের বাড়ি খুঁজে বের করে দরজায় টোকা মারল। দরজা খুলে দিল রাজকুমারী মারিয়া। রাজা এক পা বাড়ালো চৌকাঠের দিকে, কিন্তু অন্য পা তার আর ওঠে না। মুখে আর কথা সরে না। হা করে রাজা এই অপূর্ব মুখের স্বর্গীয় রূপ দেখতে লাগল। রাজা কি বলে তার জন্য দাঁড়িয়ে রইল রাজকুমারী মারিয়া। কিন্তু রাজা যখন একটিও কথা বললেন না, তখন মুখ ঘুরিয়ে দরজা বন্ধ করে দিলে। ভীষণ দুঃখ হলো রাজা। ভাবলে, আমিই বা কেন একা থাকি? এই তো আমার উপযুক্ত এক সুন্দরী কন্যা, এমন মেয়ের রাজরানী হওয়ায় সাজে, তীরন্দাজের বউ নয়। প্রাসাদে ফিরে রাজার মাথায় এক দুষ্ট বুদ্ধি এলো। স্বামী বেঁচে থাকতেও বউ চুরি করে আনবে। মন্ত্রীকে ডেকে বলল, একটা উপায় বের করো মন্ত্রী, কি করে এই তীরন্দাজ আন্দ্রেইকে তাড়ানো যায়। আমি ওর বউকে বিয়ে করতে চাই। তুমি যদি আমায় সাহায্য করো, তবে শহর গ্রাম সোনা দানা অনেক কিছু উপহার দেব। আর যদি না করো, তবে তোমার গর্দান যাবে। মন্ত্রীর ভীষণ ভাবনা হলো, মাথা হেট করে ফিরে গেল। কিছুতেই আর আনন্দীকে তাড়ানোর ফন্দি বের করতে পারে না। মনের দুঃখে মন্ত্রী গেল সুরিখানায় মদ খেতে। সুরিখানায় এক নেশাখোর, গায়ে তার ছেঁড়া কাপড় জামা। সে এসে মন্ত্রীকে জিজ্ঞেস করল, মনোভার কেন রাজমন্ত্রী, মাথা হেট কেন? দূর হতভাগা কোথাকারের, আমায় তাড়িয়ে না দিয়ে যদি একটু মদ খাও, তবে খুব ভালো বুদ্ধি দিতে পারি। মন্ত্রী লোকটাকে এক গ্লাস মদ খাইয়ে তার দুঃখের কথা খুলে বলল। লোকটি বলল, কাজটা তেমন কঠিন নয়। তীরন্দাজ আন্দ্রেই তো ভারী সরল মানুষ, তবে ওর বউ ভারী বুদ্ধিমতী। যাকগে, এমন একটা ফন্দি বের করতে হবে যাতে কিছুতেই ও পার না পায়। এক কাজ করো, বাড়ি গিয়ে রাজাকে বলো আন্দ্রেইকে হুকুম দিক, পরলোকে গিয়ে ও দেখে আসুক রাজামশাইয়ের বাবা বুড়ো রাজা কেমন আছে। আন্দ্রেই একবার গেলে আর ফিরবে না। বদমাইশটাকে ধন্যবাদ দিয়ে মন্ত্রী ছুটে গেল রাজার কাছে। আন্দ্রেইকে সরিয়ে দেওয়ার একটা উপায় বের করেছি। বললে কোথায় পাঠাতে হবে তাকে, কি কাজে। রাজা ভীষণ খুশি হয়ে তক্ষণি তীরন্দাজ আন্দ্রেইকে ডেকে পাঠালো। দেখো আন্দ্রেই, তুমি এতদিন ন্যায় ধর্মে আমার কাজ করেছ, আজ আর একটা কাজ তোমায় করতে হবে। পরলোকে গিয়ে দেখে আসতে হবে আমার বাবা কেমন আছেন, নইলে আমার কৃপান নেবে তোমার গর্দান। আন্দ্রেই বাড়ি ফিরে মন খারাপ করে চৌকিতে বসে রইল।
রাজকুমারী মারিয়া বলল, মন খারাপ কেন আন্দ্রেই? বিপদ হয়েছে কিছু? রাজা কি হুকুম করেছে আন্দ্রেই? সব কথা খুলে বলো। রাজকুমারী মারিয়া বলল, এ নিয়ে এত ভাবনা, এ আবার কাজ নাকি? এ তো নেহাত ছেলে খেলা, আসল কাজই বাকি। যাও শোগে, রাত পোহালে বুদ্ধি খোলে। পরদিন সকালে আন্দ্রেই ঘুম থেকে উঠতেই রাজকুমারী মারিয়া এক থলি শুকনো রুটি আর একটা সোনার আংটি দিয়ে বলল, রাজামশাইকে গিয়ে বলো মন্ত্রীকে তোমার সঙ্গে যেতে হবে। তুমি সত্যি পরলোকে গিয়েছিলে কিনা মন্ত্রী তার সাক্ষী থাকবে। তারপর রাস্তায় বেরিয়ে সোনার আংটিটা সামনে ছুঁড়ে ফেলে দিও, আংটি তোমায় পথ দেখিয়ে দেবে। বউকে বিদায় জানিয়ে শুকনো রুটি আর আংটি নিয়ে আন্দ্রেই রাজার কাছে গিয়ে বলল, মন্ত্রীকে সঙ্গে দিতে হবে। রাজা আপত্তি করতে পারল না। মন্ত্রী আর আন্দ্রেই দুজনে পথে বেরোলো। আংটিটা গড়িয়ে দিল আন্দ্রেই। খোলা মাঠ, পানা জল, নদীর হ্রদ পেরিয়ে আন্দ্রেই চলল আংটির পিছু পিছু। আর আন্দ্রেয়ের পেছন পেছন কোনো ক্রমে আসে রাজার মন্ত্রী। হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেলে ওরা কিছু শুকনো রুটি খেয়ে নেয়, তারপর আবার হাঁটা দেয়। অল্প দূর নাকি অনেক দূর, শেষ পর্যন্ত এসে পড়ল এক বিজি বিজি গহন বনের মধ্যে। সেখানে এক গভীর খাদের মধ্যে থেমে গেল আংটিটা। আন্দ্রেই আর মন্ত্রী কিছু শুকনো রুটি খাবে বলে বসল। এমন সময় দেখে কি, বুড়ো থুত্থরে রাজাকে দিয়ে কাঠ বইছে দুই শয়তান। সে কাঠের ভার কি! রাজার দুদিকে দুই শয়তান বসে লাঠি মেরে মেরে তাকে চালাচ্ছে। আন্দ্রেই বলল, দেখো দেখো, রাজার মরা বাবা না? মন্ত্রী বলল, তাই তো বটে, এই যে দেখি সেই বোঝা বইছে। আন্দ্রেই চিৎকার করে শয়তান দুটোকে ডেকে বলল, ও মশাইরা, বুড়োটাকে একবার ছেড়ে দাও না, দুটো কথা আছে। শয়তানরা বলল, আমাদের অত সময় নেই, নিজেরাই আমরা কাঠগুলো বয়ে নিয়ে যাব নাকি? আমি তোমাদের একটা তাজা লোক দিচ্ছি, সে কিছুক্ষণ বুড়োর জায়গায় কাজ করতে পারে। এই শুনে শয়তানগুলো বুড়োর ঘাড় থেকে জোয়ালটা খুলে মন্ত্রীর ঘাড়ে পরিয়ে দিল। তারপর লাঠি নিয়ে একজন ডাইনে মারে, একজন বায়ে মারে। কুজো হয়ে বোঝা টানতে শুরু করলো মন্ত্রী। আন্দ্রেই তখন বুড়ো রাজাকে জিজ্ঞেস করলো কেমন করে তার দিন চলছে। রাজা বলল, কি আর বলবো তীরন্দাজ আন্দ্রেই, এ জগতে এসে বড় কষ্টে আছে। ছেলেকে গিয়ে আমার কথা জানিও, আর বলো লোকের সঙ্গে যেন খারাপ ব্যবহার না করে, নইলে এখানে এসে তারও দিন যাবে কষ্টে। কথাবার্তা শেষ হতে না হতেই শয়তানগুলো খালি গাড়ি নিয়ে ফিরে এলো। আন্দ্রেই বুড়ো রাজার কাছ থেকে বিদায় নিল। শয়তানদের কাছ থেকে মন্ত্রীকে খালাস করে বাড়ি ফিরে চলল দুজনে। দেশে পৌঁছে ওরা তো প্রাসাদে গেল। রাজা আন্দ্রেইকে দেখে ক্ষেপে আগুন। বলল, ফিরে এলে যে বড়, আচ্ছা আস্পর্ধা তোমার? না, আপনার বাবার সঙ্গে পরলোকে দেখা করে এসেছি। বুড়ো রাজামশাইয়ের বড় কষ্টে দিন কাটছে। আপনাকে আশীর্বাদ জানিয়ে খুব করে বলেছেন প্রজার উপর যেন অত্যাচার না করেন। সত্যি যে পরলোকে গিয়ে বাবার সঙ্গে দেখা করেছো তার প্রমাণ কি? আপনার মন্ত্রীর পিঠে শয়তানের লাঠির দাগগুলো দেখুন, মোক্ষম প্রমাণ। রাজা আর কি করে, ছেড়ে দিল আন্দ্রেইকে, আর মন্ত্রীকে ডেকে বলল, আন্দ্রেইকে সরিয়ে দেওয়ার উপায় বের করো বাপু, নইলে আমার কৃপান নেবে তোমার গরদান। মন্ত্রীর এবার আরও দুশ্চিন্তা। শুড়িখানায় গিয়ে মন্ত্রী মদ নিয়ে বসলো টেবিলে। অমনি সেই বদমাসটা এসে হাজির। বলল, কিসের এত ভাবনা তোমার রাজমন্ত্রী? আমার যদি একটু মদ খাও তবে আমি ভালো বুদ্ধি বাতলে দিতে পারি। মন্ত্রী তখন তাকে এক গ্লাস মদ দিয়ে সব কথা খুলে বলল। নেশাখোরটা বলল, রাজাকে গিয়ে বলো আন্দ্রেইকে এক কাজ দিতে। এ বাবা জবর কাজ, দিশা পাওয়াই কঠিন, করা তো দূরের কথা। বলবে ৩-৯ দেশ পেরিয়ে ৩-১০ রাজ্যে এক ঘুমপাড়ানি বেড়াল আছে, আন্দ্রেইকে সেটা এনে দিতে হবে। রাজমন্ত্রী ছুটে গিয়ে আন্দ্রেইকে সরিয়ে দেওয়ার উপায় বলল রাজাকে। রাজা আন্দ্রেইকে ডেকে পাঠালো।
শোনো আন্দ্রেই, তুমি আমার একটা কাজ করে দিয়েছ, আর একটা কাজও করে দাও। 3-9 দেশ পেরিয়ে 3-10 রাজ্যে গিয়ে ঘুমপাড়ানি বিড়াল নিয়ে এসো আমার জন্য, নইলে আমার কৃপান দেবে তোমার গর্দান। মাথা নিচু করে বাড়ি ফিরল আন্দ্রেই। বউকে বলল, রাজা কি কাজ দিয়েছে? রাজকুমারী মারিয়া বলল, এ নিয়ে এত ভাবনা? এ তো কাজ নয়, ছেলে খেলা। আসল কাজই বাকি। যাও শোগে, রাত পোয়ালে বুদ্ধি খোলে। আন্দ্রেই ঘুমোতে গেল। রাজকুমারী মারিয়া তখন কামারের বাড়ি গিয়ে বলল, 3টে লোহার টুপি, একটা লোহার চিমটে আর 3টে দণ্ড বানিয়ে দিতে। একটা লোহার, একটা তামার আর তৃতীয়টা টিনের। পরদিন ভোরে রাজকুমারী মারিয়া আন্দ্রেইকে ঘুম থেকে তুলে নিয়ে বলল, এই নাও 3টে টুপি, একটা চিমটে আর 3টে দণ্ড। এবার 3-9 দেশ পেরিয়ে 3-10 রাজ্যে যাও। ওখানে পৌঁছবার 3 ভাস্ট আগে তোমার ভীষণ ঘুম পাবে। ঘুম পাড়ানি বিড়াল তোমায় ঘুম পাড়াবে, কিন্তু খবরদার ঘুমিয়ে পড়ো না। হাত দিয়ে আড়মোড়া ভাঙবে, পা দিয়ে আড়মোড়া ভাঙবে, মাটিতে গড়াগড়িও দেবে। ঘুমিয়ে পড়লেই কিন্তু বিড়াল মেরে ফেলবে তোমায়। কি কি করতে হবে সব বুঝিয়ে বলে আন্দ্রেইকে বিদায় দিয়ে পাঠালো রাজকুমারী মারিয়া। বলতে এতটুকু, কিন্তু করতে এতখানি। 3-10 রাজ্যে এসে পৌঁছলো আন্দ্রেই। ঠিক 3 ভাস্ট আগেই ভীষণ ঘুম পেতে লাগলো তার। তখন 3টে লোহার টুপি মাথায় পড়ে, হাত দিয়ে আড়মোড়া ভেঙে, পা দিয়ে আড়মোড়া ভেঙে এগোয় আন্দ্রেই। দরকার মতো মাটিতে গড়াগড়ি দিয়ে নেয়। কোনো রকমে নিজেকে জাগিয়ে রাখলো আন্দ্রেই। এসে পৌঁছলো একটি লম্বা থামের কাছে। ঘুমপাড়ানি বেড়াল আন্দ্রেইকে দেখেই ঘর ঘর করে গর্জে উঠে থামের ওপর থেকে লাফিয়ে পড়ে আন্দ্রেইয়ের মাথার উপরে পড়ল। প্রথম টুপিটা ভেঙে, দ্বিতীয়টা ভেঙে, তৃতীয়টা ভাঙতে যাবে, অমনি আন্দ্রেই বিড়ালটাকে চিমটে দিয়ে ধরে মাটিতে ফেলে দণ্ড দিয়ে আচ্ছা করে পেটাতে লাগলো। প্রথমে মারল লোহার দণ্ড দিয়ে, সেটা ভেঙে যেতে মারল তামার দণ্ড দিয়ে। সেটাও যখন ভেঙে গেল, তখন টিনেরটা তুলে নিয়ে পেটাতে লাগলো। টিনের দণ্ডটা বেঁকে যায়, কিন্তু ভাঙে না, কেবল বেঁকে গিয়ে বিড়ালের গায়ে জড়িয়ে যায়। আন্দ্রেই যত মারে, বিড়ালটা তত গল্প শোনায় তাকে। পুরুতদের গল্প, যাজকদের গল্প, পুরুত বাড়ির মেয়ের গল্প। আন্দ্রেই কিন্তু কোনো কথা না শুনে যত জোরে পারে কেবল মেরেই চলে। বিড়াল আর পারে না, দেখে তুকতাকে চলবে না, তাই অনুনয় বিনয় শুরু করলো। ছেড়ে দাও সুজন, যা বলবে তাই করব। আমার সঙ্গে যাবি? যেখানে বলবে যাব। আন্দ্রেই বিড়ালটাকে নিয়ে বাড়ির দিকে চলতে শুরু করলো। দেশে ফিরে বিড়ালটাকে নিয়ে গেল রাজার কাছে। বলল, তা হুকুম তামিল করেছি, ঘুমপাড়ানি বিড়ালটা নিয়ে এসেছি। রাজা তো নিজের চোখেই বিশ্বাস করতে রাজি হয় না। বললে, তা ঘুমপাড়ানি বিড়াল, দেখাও দেখি তোমার তেজ। বেড়াল অমনি থাবায় শান দেয়, রাজাকে আছড়ায়। এই বুঝি রাজার বুক চিরে জ্যান্ত হৃৎপিণ্ডটাই বের করে আনে। ভয় পেয়ে গেল রাজা। থামা ওকে বাপু তীরন্দাজ আন্দ্রেই। আন্দ্রেই বিড়ালটাকে শান্ত করে খাঁচায় পড়ল। নিজে ফিরে গেল রাজকুমারী মারিয়ার কাছে। দুটিতে মনের আনন্দেই থাকে। রাজার কিন্তু বুকের মধ্যে আরও বেশি জ্বালা পোড়া। একদিন মন্ত্রীকে ডেকে বলল, যে করো পারো উপায় করো, তীরন্দাজ আন্দ্রেইকে সরাও, নইলে আমার কৃপান নেবে তোমার গর্দান। রাজমন্ত্রী সোজা গেল শুঁড়িখানায়। ছেঁড়া জামা পরা সেই বদমাইশটাকে খুঁজে বার করে এই বিপদ থেকে উদ্ধার করবার জন্য সাহায্য চাইল। বদমাইশটা তার মদের গ্লাস উজাড় করে গোপ মুছে বলল, রাজামশাইকে গিয়ে বলো আন্দ্রেই অজানি দেশ থেকে না জানি কি নিয়ে আসুক। এ কাজ আন্দ্রেই সারা জীবনেও করতে পারবে না, ফিরেও আর আসবে না। ছুটে গিয়ে রাজাকে সব বলল মন্ত্রী। রাজা আন্দ্রেইকে ডেকে পাঠালো। বললে, তুমি আমার 2টো কাজ করে দিয়েছ, এবার 3য় কাজটাও করো। অজানি দেশ থেকে না জানি কি নিয়ে এসো। যদি পারো রাজার মতো খেলাত করব, নইলে আমার কৃপান দেবে তোমার গর্দান। আন্দ্রেই বাড়ি ফিরে চৌকিতে বসে কাঁদতে লাগলো। রাজকুমারী মারিয়া বলল, কি গো,
এমন মনোভার কেন গো? আবার কোনো বিপদ নাকি? আন্দ্রেই বলল, কি আর বলি, তোমার রূপই আমার কাল হলো। রাজা হুকুম করেছেন অজানি দেশ থেকে না জানি কি আনতে হবে। হ্যাঁ, এটা একটা কাজের মতো কাজ, কিন্তু কিছু হবো না। সৌগে যাও, রাত পোহালে বুদ্ধি খোলে। রাত হতেই রাজকুমারী মারিয়া খুলে বসলো তার জাদুর বই। পড়ে পড়ে তারপর বই ফেলে মাথায় হাত দিয়ে বসলো। রাজামশাইয়ের কাজটার কথা বইয়ে কিছুই লেখা নেই। তখন রাজকুমারী মারিয়া অলিন্দে গিয়ে রুমাল বের করে নাড়তে লাগলো। অমনি উড়ে এলো যত পাখি, ছুটে এলো যত পশু। রাজকুমারী মারিয়া বলল, বনের পশু, আকাশের পাখি, বলো তো, তোমরা সব জায়গায় চড়ে বেড়াও। পাখি, তোমরা সব জায়গায় উড়ে বেড়াও। শোনোনি কখনো কি করে অজানি দেশে গিয়ে না জানি কি আনা যায়? পশু পাখির দল বলল, না রাজকুমারী, সে কথা আমরা শুনিনি। আবার রুমাল নাড়ল রাজকুমারী মারিয়া। পশু পাখির দল নিমেষের মধ্যে কোথায় মিলিয়ে গেল। রাজকুমারী তৃতীয়বার রুমাল নাড়তেই এসে দাঁড়ালো দুই দৈত্য। কি আজ্ঞা, কি হুকুম? বিশ্বাসী দাসেরা আমার, নিয়ে চলো আমায় মহাসমুদ্রের মাঝখানে। দৈত্য দুটো রাজকুমারী মারিয়াকে ধরে মহাসমুদ্রের ঠিক মাঝখানে নিয়ে গিয়ে গভীর জলে দাঁড়িয়ে পড়ল উঁচু স্তম্ভের মতো। রাজকুমারীকে দুই হাত তুলে ধরে রাখলো জলের ওপরে। রাজকুমারী মারিয়া একবার রুমাল নাড়তেই সমুদ্রের যত মাছ, যত প্রাণী সব এসে হাজির। সমুদ্রের মাছ, সমুদ্রের প্রাণী, তোমরা তো সবখানে সাঁতার কেটে বেড়াও, সব দ্বীপে যাও। শোনোনি কখনো কি করে অজানি দেশে গিয়ে না জানি কি আনা যেতে পারে কি করে? না রাজকুমারী, সে কথা আমরা শুনিনি। মুচড়ে বলল রাজকুমারী মারিয়া। দৈত্য দুটোকে বলল বাড়ি নিয়ে যেতে। দৈত্য দুটো তাকে বয়ে নিয়ে গিয়ে নামিয়ে দিল বাড়ির অলিন্দে। পরদিন সকালে আন্দ্রেইকে বিদায় দেওয়ার জন্যে রাজকুমারী মারিয়া তাড়াতাড়ি ঘুম ছেড়ে উঠল। তারপর আন্দ্রেইকে এক সুতোর গোলা আর একটা নকশা কাটা গামছা দিয়ে বলল, সামনে এই সুতোর গোলা গড়িয়ে দেবে। ওটা যেদিকে গড়াবে সেদিকে যেও, আর যেখানেই থাকো হাত মুখ ধোয়ার সময় পরের গামছায় মুছো না, আমার গামছায় মুছো। আন্দ্রেই রাজকুমারী মারিয়ার কাছ থেকে বিদায় নিয়ে চারদিককে নমস্কার করে শহরের ফটক পার হলো। তারপর সুতোর গোলা গড়িয়ে দিল সামনে। সুতোর গোলা গড়ায়, আন্দ্রেই পিছন পিছন যায়। বলতে এতটুকু, কিন্তু করতে এতখানি। চলতে চলতে আন্দ্রেই কত রাজ্য, কত আজব দেশ পেরিয়ে গেল। সুতোর গোলা গড়াতে পড়াতে ছোট হতে হতে ক্রমে একবারে মুরগির ডিমের মতো হয়ে গেল। তারপর এত ছোট হয়ে গেল যে আর চোখেই পড়ে না। আন্দ্রেই তখন একটা বনের কাছে এসে দেখে মুরগির পায়ের উপরে একটা ছোট্ট কুঁড়ে ঘর। আন্দ্রেই বলল, কুঁড়ে ঘর, ও কুঁড়ে ঘর, বনের দিকে পিঠ ফিরিয়ে আমার দিকে মুখ করে দাঁড়াও তো। কুঁড়ে ঘরটা ঘুরে গেল। আন্দ্রেই ঘরে ঢুকে দেখে এক পাকাচুলো বুড়ি ডাইনি বেঞ্চিতে বসে টাকু ঘোরাচ্ছে। আও মাও কাও, রুশির গন্ধ পাও, কখনো চোখে দেখিনি যারে, সে দেখিয়ে এলো আমার দ্বারে। জ্যান্ত তোকে ভেজে খাবো, হাড়ে চড়ে ঘুরে বেড়াবো। আন্দ্রেই বলল, হয়েছে হয়েছে বুড়ি, বাবা ইয়াগা, হঠাৎ ভবঘুড়োকে খাওয়ার শখ কেন? ভবঘুড়ের তো কেবল হাড্ডি চামড়াই সার। আগে চানের জল গরম করো, ধোয়াও, চান করাও, তারপর খেও। বাবা ইয়াগা তো চানের আগুন জেলে জল গরম করলো, আর আন্দ্রেই গা ধুয়ে বেরিয়ে এলো বউয়ের দেওয়া গামছা গা মুছতে মুছতে। বাবা ইয়াগা জিজ্ঞেস করলো, এই গামছা তুমি পেলে কি করে? এই যে দেখি আমার মেয়ের হাতের নকশা তোলা। তোমার মেয়ে যে আমার বউ, সেই আমাকে গামছাটা দিয়েছে। ও তাই নাকি বাছা, এসো এসো, তুমি যে আমার কত আদরের জামাই। বাবা ইয়াগা তাড়াতাড়ি ব্যস্ত হয়ে কত রকম খাবার, কত রকম পানীয়, কত রকম সব ভালো ভালো জিনিস টেবিলের উপর সাজিয়ে দিল। আন্দ্রেই কোনো ভনিতা না করে বসেই খাবার কাজে লেগে গেল। বাবা ইয়াগা পাশে বসে বসে নানা প্রশ্ন করতে লাগলো, কি করে আন্দ্রেই রাজকুমারী মারিয়াকে বিয়ে করলো, তারা বেশ সুখে স্বাচ্ছন্দ্যে আছে কি না। আন্দ্রেই সব কথা তাকে জানালো।
তারপর রাজা যে তাকে অজানি দেশের না জানি কি আনতে পাঠিয়েছে সে কথাও বলল। আন্দ্রেই বলল, তুমি যদি আমায় একটু সাহায্য করতে বুড়ি। কি আর বলবো বাছা, হায় হায়, এমন তাজ্জবের তাজ্জব আমিও কখনো শুনিনি। ও কথা জানে কেবল এক বুড়ি ব্যাঙ। সে আজ 300 বছর হলো জলায় বাস করছে। যাকগে, কিছু ভেবো না, শুতে যাও, রাত পোহালে বুদ্ধি খোলে। আন্দ্রে শুয়ে পড়ল, আর বাবা ইয়াগা দুটো বাজ গাছের ঝাড়া নিয়ে উড়ে চলে গেল সেই জলার কাছে। সেখানে গিয়ে ডেকে বলল, ঘ্যাঙর ঘ্যাং বুড়ি ব্যাং, বেঁচে আছো? আছি। বেরিয়ে এসো জলা থেকে। জলার ভেতর থেকে বেরিয়ে এলো বুড়ি ব্যাং। বাবা ইয়াগা বলল, না জানি কি, কোথায় জানো কি? জানি। তাহলে দয়া করে বলে দাও কোথায়। আমার জামাইকে রাজা অজানি দেশ থেকে না জানি কি আনতে পাঠিয়েছেন। বুড়ি ব্যাং বলল, আমি নিজেই তাকে নিয়ে যেতুম, কিন্তু বড্ড বুড়ো হয়ে পড়েছি, অতটা লাফের সাধ্য নেই। তোমার জামাইকে বলো আমায় এক ভাঁড় টাটকা দুধের মধ্যে করে নিয়ে যাক জ্বলন্ত নদীতে, তখন বলবো। বাবা ইয়াগা ঘ্যাঙর ঘ্যাং বুড়ি ব্যাংকে নিয়ে উড়ে এলো বাড়ি। এক ভাঁড় টাটকা দুধ দুইয়ে বুড়ি ব্যাংকে তার মধ্যে রাখলো। পরদিন খুব ভোরে আন্দ্রেইকে তুলে নিয়ে বলল, তা জামাই, তৈরি হয়ে নাও, টাটকা দুধের ভাঁড়টা ধরো, এতে বুড়ি ব্যাং আছে। আমার ঘোড়ায় চড়ে চলে যাও জ্বলন্ত নদীতে। সেখানে ঘোড়াটা ছেড়ে দিয়ে বুড়ি ব্যাংকে ভাঁড় থেকে বের করো। বুড়ি ব্যাং তোমায় সব বলে দেবে। আন্দ্রেই তৈরি হয়ে ভাঁড়টা হাতে নিল। তারপর বাবা ইয়াগার ঘোড়ায় চড়ে রওনা দিল। অনেক দিন নাকি অল্প দিন, শেষ পর্যন্ত জ্বলন্ত নদীর কাছে এসে পৌঁছলো আন্দ্রেই। সে নদী লাফিয়ে পেরোবে এমন জন্তু নেই, উড়ে যাবে এমন পাখি নেই। আন্দ্রেই ঘোড়া থেকে নামতে বুড়ি ব্যাং বলল, এবার বাছা আমায় ভাঁড় থেকে বার করে নাও, নদী পেরোতে হবে। তো জ্বলন্ত নদীর কাছে পৌঁছলো আন্দ্রেই। সে নদী লাফিয়ে পেরোবে এমন জন্তু নেই, উড়ে যাবে এমন পাখি নেই। আন্দ্রেই ঘোড়া থেকে নামতেই বুড়ি ব্যাং বলল, এবার বাছা আমায় ভাঁড় থেকে বের করে নাও, নদী পেরোতে হবে। আন্দ্রেই বুড়ি ব্যাংকে ভাঁড় থেকে বের করে মাটিতে রাখলো। এবার সুজন, আমার পিঠে চড়ে বসো। সে কি দিদিমা, তুমি যে এতটুকু, আমার চাপে পিষে যাবে? ভয় নেই, কিচ্ছু হবে না, ভালো করে ধরে থেকো। বুড়ি ব্যাঙের পিঠে বসলো আন্দ্রেই। ব্যাঙ অমনি নিজেকে ফোলাতে শুরু করলো। ফুলতে ফুলতে একটা বিশালী আটির মতো বড় হয়ে উঠল ব্যাঙ। চেপে ধরেছ তো শক্ত করে? হ্যাঁ দিদিমা, ধরেছি। আবার ব্যাঙ ফুলতে শুরু করলো। ফুলতে ফুলতে বড় হয়ে গেল একটা বিশালী গাদার মতো। চেপে ধরেছ তো শক্ত করে? হ্যাঁ দিদিমা, ধরেছি। আবার ফুলতে শুরু করলো ব্যাঙ। ফুলতে ফুলতে এবার সে ঘন বনের চেয়েও উঁচু হয়ে গেল। তারপর এক লাফে একবারে জ্বলন্ত নদীর ওপারে। ওপারে গিয়ে আন্দ্রেইকে পিঠ থেকে নামিয়ে দিয়ে সে আবার আগের মতো ছোটটি হয়ে গেল। চলে যাও সুজন, এই পায়াহাঁটা পথ ধরে। দেখবে এক কোঠা বাড়ি, অথচ কোঠা নয়, কুঁড়ে ঘর, অথচ কুঁড়ে নয়, চালা, অথচ চালা নয়। গিয়ে সোজা ভেতরে ঢুকে চুল্লির পেছনে দাঁড়িয়ে থেকো, সেখানেই পাবে না জানি কি। পথ ধরে চলল আন্দ্রেই। দেখে এক পুরনো কুঁড়ে ঘর, কিন্তু কুঁড়ে নয়, জানলা নেই, অলিন্দ নেই, বেড়া দিয়ে ঘেরা। আন্দ্রেই ভেতরে ঢুকে চুল্লির পেছনে লুকিয়ে রইল। একটু পরেই বনের মধ্যে হুড়মুড় ঘর ঘর শব্দ। ধরে ঘরে এসে ঢুকলো এক বড় আঙ্গুলের দাদা। তার দাড়ি সাদা সাদা। ঢুকেই সে চিৎকার করে উঠল, ওহে নাম বিয়াই, খেতে দাও। মুখ থেকে কথা খুঁজতে না খুঁজতেই শূন্যি থেকে একটা টেবিল এসে হাজির। টেবিলের ওপর এক পিপে বিয়ার আর এক রোস্ট করা ধারালো ছুরি বেঁধানো আস্ত সার। দাড়ি সাদা সাদা বুড়ো আঙ্গুলের দাদা সারটার সামনে এসে ধারালো ছুরি বের করে মাংস কাটে, রসুন ঘষে, খায় দায়, তারিফ করে। সারটা আপাদ মস্তক শেষ করলো সে, বিয়ারের পিপে খালি করে দিল। তারপর, ওহে নাম বিয়াই, এটাও পরিষ্কার করে নাও। অমনি সঙ্গে সঙ্গে হাড় গোড় বিয়ার পিপে শুদ্ধ কোথায় মিলিয়ে গেল।
টেবিলটা বুড়াঙ্গুল দাদা কতক্ষণে বেরিয়ে যায় আন্দ্রেই সেই অপেক্ষায় রইল। তারপর বেরিয়ে যেতেই চুল্লির পেছন ছেড়ে এসে আন্দ্রেই ভরসা করে ডেকেই বলল, নাওম বিয়াই, আমায় কিছু খেতে দাও। কথাটা মুখ থেকে বেরোতে না বেরোতেই কোত্থেকে যেন একটা টেবিল এসে গেল, আর তার ওপরে কত রকমের খাবার দাবার, মধু, মদ। আন্দ্রেই টেবিলে বসে পড়ল। নাওম বিয়াই, তুমিও বসো, একসঙ্গে খাওয়া যাক। কাউকে দেখা গেল না, কিন্তু উত্তর এলো, ধন্যবাদ তোমার সুজন। কত বছর ধরে এখানে কাজ করছি, কিন্তু কেউ কোনোদিন আমায় এক টুকরো পোড়া রুটিও খেতে দেয়নি, আর তুমি আমাকে টেবিলে বসে খেতে ডাকলে। আন্দ্রেই তো হতবাক, কাউকে দেখা যাচ্ছে না, অথচ খাবারগুলো যেন ঝেঁটিয়ে সাফ হচ্ছে। আপনা থেকেই মদ আর মধুতে গেলাস ভরে উঠছে, আপনা থেকেই খুটখুট করছে গেলাস। আন্দ্রেই বলল, নাওম বিয়াই, একবার দেখা দাও না। না, আমাকে তো দেখা যায় না, আমি হলাম না জানি কি। নাওম বিয়াই, তুমি আমার কাছে কাজ করবে? করবো না কেন, দেখছি লোকটা তুমি ভালো। খাওয়া শেষ হলে আন্দ্রেই বলল, টেবিলটা পরিষ্কার করে চলো আমার সঙ্গে। কুড়িঘর থেকে বেরিয়ে আশেপাশে তাকালো। নাওম বিয়াই, আছো তো এখানে? হ্যাঁ আছি, ভয় নেই, তোমায় আমি ছেড়ে যাব না। হাঁটতে হাঁটতে আন্দ্রেই এসে পৌঁছলো জ্বলন্ত নদীর পাড়ে। সেখানে ওর জন্য অপেক্ষা করেছিল ব্যাঙ। কি সুজন, না জানি কি পেলে? পেয়েছি দিদিমা, তাহলে এবার আমার পিঠে চড়ে বসো। আন্দ্রেই পিঠে চড়ে বসলো, আর ব্যাঙ নিজেকে ফোলাতে শুরু করলো আবার। তারপর এক লাফে আন্দ্রেইকে জ্বলন্ত নদী পার করে দিল। আন্দ্রেই ঘ্যাঙর ঘ্যাং বুড়ি ব্যাঙকে ধন্যবাদ দিয়ে নিজের দেশের পথ ধরল। আন্দ্রেই একটু যায় আর মুখ ফিরিয়ে জিজ্ঞেস করে, কি নাওম বিয়াই, আছো তো? আছি আছি, কোনো ভয় নেই তোমার, ছেড়ে যাব না। আন্দ্রেই হাঁটে আর হাঁটে, দূরের পথ, এলিয়ে পড়ে তার সবল পা, নেতিয়ে পড়ে তার ধবল হাত। বলে, ওহে, কি ক্লান্তই না হয়ে পড়েছি। নাওম বিয়াই বলল, আগে বললে না কেন? আমি তোমার পলকের মধ্যে বাড়ি পৌঁছে দিতে পারতাম। হঠাৎ একটা ঝড় এসে আন্দ্রেইকে পাহাড়, পর্বত, বন, শহর, গ্রাম পেরিয়ে উড়িয়ে নিয়ে চলল। এক গভীর সমুদ্রের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় আন্দ্রেই ভয় পেয়ে বলল, নাওম বিয়াই, একটু বিশ্রাম করতে পারলে হতো। অমনি থেমে গেল হাওয়া। আন্দ্রেই নামতে লাগলো। দেখে কি, যেখানে নীল ঢেউ গজরাচ্ছিল সেখানে একটা দ্বীপ হয়ে গেছে। সে দ্বীপে এক সোনার ছাদওয়ালা প্রাসাদ, আর চারদিকে অপরূপ বাগান। নাওম বিয়াই আন্দ্রেইকে বলল, বিশ্রাম করোগে, চর্বো চস্য লেহ পেহ খাও, আর সমুদ্রের দিকে নজর রেখো। 3টে সওদাগরি জাহাজ আসবে, তাদের নেমন্তন্ন করে ডেকো, ভালো করে আপ্যায়ন করো। তাদের কাছে 3টে আজব জিনিস আছে, চেয়ে নিও, তার বদলে আমায় দিয়ে দিও। ভয় নেই, আমি আবার ফিরে আসব। অনেক দিন নাকি অল্প দিন। দেখে কি, 3টে জাহাজ পশ্চিম দিক থেকে এগিয়ে আসছে। নাবিকরা দেখে একটা দ্বীপ, তার মধ্যে অপরূপ বাগান ঘেরা সোনার ছাদওয়ালা এক প্রাসাদ। ওরা বলাবলি করল, কি আশ্চর্য, কতবার এই পথে গেছি, নীল ঢেউ ছাড়া কিছুই চোখে পড়েনি তো। চলো জাহাজ তীরে লাগাই। জাহাজ 3টে নোঙর ফেললো, আর 3জন সওদাগর ডিঙি করে এগিয়ে এলো পাড়ের দিকে। তীরন্দাজ আন্দ্রেই আগেই সেখানে অভ্যর্থনার জন্য হাজির। আসুন আসুন অতিথি দর্জন। সওদাগররা যত দেখে তত অবাক হয়। আগুনের মতো জ্বলছে পুরীর ছাদ, গাছে গাছে পাখির গান, পথে পথে অপরূপ সব প্রাণী। বলো তো সুজন, কে এখানে এমন আশ্চর্য প্রাসাদ বানালে? আমার চাকর নাওম বিয়াই এসব বানিয়েছে এক রাতের মধ্যে। আন্দ্রেই অতিথিদের নিয়ে গেল পুরীর ভেতরে। বলল, হে নাওম বিয়াই, আমাদের কিছু খেতে দাও তো। হঠাৎ শূন্য থেকে একটা টেবিল এসে দাঁড়ালো, তার উপর নানা রকম চর্বচস্য পানীয়, যা মন চায় সব। সওদাগরেরা একেবারে অবাক। বলল, এসো, আমরা বদলা বদলি করি, তোমার চাকরটিকে আমাদের দাও, তার বদলে আমাদের যে কোনো একটা আজব জিনিস তুমি চাও দেব। বেশ, তা কি কি আজব জিনিস তোমাদের আছে? এক সওদাগর জামার নিচ থেকে একটা মুগুর বার করলো। কেবল বলতে হবে, দে তো মুগুর, হাড় গুড়িয়ে। ব্যাস, অমনি মুগুর লেগে যাবে কাজে। যত বড় পালোয়ানি হোক না কেন, তার হাড় গুড়িয়ে ছাড়বে।
আরেক সওদাগর পোশাকের নিচ থেকে বার করলো একটা কুড়ুল। সোজা করে কুড়ুলটাকে দাঁড় করিয়ে রাখা মাত্রই খটাখট খটাখট করে ঘা পাড়তে লাগলো, আর তৈরি হয়ে গেল একটা জাহাজ। খটাখট খটাখট হয়ে গেল আর একটা জাহাজ। একেবারে পাল তোলা, কামান লাগানো, মাঝি মাল্লায় ভরা জাহাজগুলো চড়তে শুরু করলো। কামানে তোপ পড়লো, মাঝি মাল্লারা হুকুম চাইল। সদাগর কুড়ুলটাকে উল্টে রাখা মাত্র জাহাজটা আর সব মিলিয়ে গেল, যেন কিছুই ছিল না। এবার তৃতীয় সদাগর পকেট থেকে একটা বাঁশি বার করলো, সেটা বাজাতে আরম্ভ করলো। অমনি একদল সৈন্য এসে হাজির। তাদের কেউ সওয়ারি, কেউ পদাতিক, কারো হাতে বন্দুক, কারো কাছে কামান। কুচকাওয়াজ শুরু হয়ে গেল। তুড়ি ভেড়ি বাজতে লাগলো, আকাশে উঠল পতাকা। ঘোড়সওয়াররা হুকুম চাইল। সদাগর তারপর বাঁশির অন্য মুখে ফু দিতেই ব্যাস, বহুমা মিলিয়ে গেল সব। তীরন্দাজ আন্দ্রেই বলল, তোমাদের আজব জিনিসগুলো ভালোই, তবে আমারটার দাম আরও বেশি। আমার চাকর নাওম্বিয়ার বদলি করতে পারি যদি তোমরা এই 3টে জিনিসই আমায় দিয়ে দাও। একটু বাড়াবাড়ি হচ্ছে না ভাই? নয়তো বদলি করব না, বুঝে দেখো। সওদাগরটা ভেবে দেখলো, মুগুর, কুড়ুল, বাঁশি নিয়ে আমাদের কী বা হবে? তার বদলে নাওম্বিয়াইকে পেলে ভালো, রাত দিনে খাওয়া দাওয়ার কোনো ভাবনাই থাকবে না। সওদাগররা আন্দ্রেইকে মুগুর, কুড়ুল, বাঁশি দিয়ে দিল। তারপর চিৎকার করে বলল, ওই নাওম্বিয়াই, আমরা তোমায় নিয়ে যাব, ধম্মপদে কাজ করবে তো? আওয়াজ শোনা গেল। করবো না কেন? যার কাছেই কাজ করি আমার কাছে সবাই সমান। সওদাগররা তখন জাহাজে ফিরে গিয়ে ফুর্তি জমালো, খায় দায় আর কেবল হুকুম দেয়, নাওম্বিয়াই, এই আনো সেই আনো। খেয়ে খেয়ে শেষ পর্যন্ত তারা বেদম মাতাল হয়ে যেখানে ছিল সেখানেই ঢুলে পড়ল। ওদিকে তীরন্দাজ আন্দ্রেই প্রাসাদে একা বসে বসে মন খারাপ করে আর ভাবে, হায় হায়, কোথায় গেল আমার সেই অনুগত চাকর নাওম্বিয়াই? এই যে আমি, কি চাই? আন্দ্রেই তো মহা খুশি, বাড়ি ফেরার সময় হয়েছে, ঘরে আমার কচি বউ। নাওম্বিয়াই, এবার বাড়ি নিয়ে চলো। আবার একটা জোর ঝড় উঠল, আর আন্দ্রেইকে উড়িয়ে নিয়ে গিয়ে পড়ল একবারে তার নিজের দেশে। এদিকে তো ঘুম থেকে উঠে জেগে সওদাগরদের গা ম্যাচ ম্যাচ করে, তেষ্টায় তেষ্টায় ছাটি ফাটে। ও এ নাওম্বিয়াই, দেখি কিছু খাবার দাবার এনে দাও তো, একটু চাঙা করে দাও। কত হাঁক, কত ডাক, কিছুতেই কিছু হয় না। তাকিয়ে দেখে দ্বীপ কোথায় মিলিয়ে গেছে, চারদিকে কেবল ফুসে উঠেছে নীল ঢেউ। সওদাগররা ভীষণ চটে গেল। আচ্ছা বদলোক তো, আমাদের এমন করে ঠকালো। কিন্তু এখন আর উপায় নেই, পাল খাটিয়ে যেদিকে যাবার সেদিকে গেল। তীরন্দাজ আন্দ্রেই এদিকে দেশে গিয়ে তার কুঁড়ে ঘরটার পাশে নামলো, কিন্তু দেখে কি, কোথায় তার কুঁড়ে ঘর? একটা পোড়া কালো চিমনি ছাড়া আর কিচ্ছু সেখানে নেই। দুঃখে মাথা নিচু করে সে শহর ছেড়ে চলে গেল নীল সমুদ্রের ধারে এক বিজন জায়গায়। সেখানে বসে আছে তো আছেই, হঠাৎ কোথা থেকে উড়ে এলো একটা ঘুঘু। মাটি ছুঁতেই ঘুঘু পাখিটা হয়ে গেল আন্দ্রের বউ রাজকুমারী মারিয়া। দুজনে দুজনকে জড়িয়ে ধরে তখন কত কথা, কত কুশল, সব কিছু শুধু হয়, সব কিছু বলে। রাজকুমারী মারিয়া বলল, যেদিন তুমি বাড়ি ছেড়ে গেছো সেদিন থেকে আমি বনে বনে ঝোপে ঝোপে ঘুঘু হয়ে উড়ে বেড়াচ্ছি। 3 বার রাজা আমার খোঁজে লোক পাঠিয়েছে, আমায় খুঁজে না পেয়ে বাড়িটাই পুড়িয়ে দিয়েছে। আন্দ্রেই বলল, নাওম্বিয়াই, নীল সমুদ্রের পাড়ে একটা প্রাসাদ তৈরি করে দিতে পারো? কেন পারবো না, নিমেষের মধ্যেই করে দিচ্ছি। চোখের পলক ফেলতে না ফেলতেই প্রাসাদ একবারে তৈরি। আর সে কি জমকালো প্রাসাদ, রাজপ্রাসাদের চেয়েও ঢের ভালো। চারদিকে সবুজ বাগান, গাছে গাছে পাখির গান, পথে পথে কত অপরূপ প্রাণী। তীরন্দাজ আন্দ্রেই আর রাজকুমারী মারিয়া ঢুকলো প্রাসাদে। জানলার পাশে বসে তারা দুহু দোহা গল্প করে, দেখে দেখে আর আশ মেটে না। এইভাবে মহানন্দে দিন কাটে। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। রাজা ওদিকে শিকার করতে গিয়ে দেখে নীল সমুদ্রের ধারে আগে যেখানে কিচ্ছু ছিল না সেখানে একটা মস্ত প্রাসাদ। আমার অনুমতি না নিয়ে কোন হতভাগা আমাদের জমিতে বাড়ি তুলেছে? তক্ষণে দুধ ছুটল, খোঁজ খবর নিয়ে জানালো সেই যে তীরন্দাজ আন্দ্রেই, সেই প্রাসাদ বানিয়ে তার বউ রাজকুমারী মারিয়াকে নিয়ে বসবাস করছে। রাজা গেল আরও ক্ষেপে, দুধ পাঠালো খবর আনতে সত্যি আন্দ্রেই অজানি দেশে গিয়ে না জানি কি এনেছে কিনা। আবার দুধ ছুটল, ফিরে এসে খবর দিল, হ্যাঁ মহারাজ, আন্দ্রেই সত্যিই অজানি দেশে গিয়ে না জানি কি নিয়ে এসছে। এই কথা শুনে তো রাজা একেবারে রেগে আগুন, তেলে বেগুন।
তক্ষুনি সৈন্য সামন্তদের ডেকে পাঠিয়ে হুকুম দিল সমুদ্র তীরে গিয়ে আন্দ্রেয়ের প্রাসাদ যেন ধুলোয় মিশিয়ে দেওয়া হয়। তীরন্দাজ আন্দ্রেই আর রাজকুমারী মারিয়াকে যেন হত্যা করা হয় নিষ্ঠুরভাবে। আন্দ্রেই দেখে প্রবল এক সেনাবাহিনী তাকে আক্রমণ করতে আসছে। তখনই সে কুড়ুলটাকে টেনে নিয়ে সোজা করে দাঁড় করিয়ে দিল। কুড়ুল চলল খটাখট খটাখট, অমনি জাহাজ ভাসল সমুদ্রে। খটাখট খটাখট, অমনি আর একটা জাহাজ। 100 বার কুড়ুল চলল, 100 জাহাজ পাল তুলে দাঁড়ালো সমুদ্রে। আন্দ্রেই বাঁশিটা বার করে বাজাতেই হাজির হলো সৈন্যদল। তাদের কেউ সওয়ারি, কেউ পদাতিক, কারো হাতে বন্দুক, কারো আছে কামান, কারো আছে নিশান। সেনাপতিরা ঘোড়া ছুটিয়ে আসে হুকুমের জন্য দাঁড়ায়। আন্দ্রেই হুকুম দিল, যুদ্ধ শুরু করো। অমনি তুড়ি ভেড়ি কেড়া নাকাড়া রণবাদ্য বেজে উঠল। এগোতে শুরু করলো সৈন্যদল, পদাতিক ছাড়খাড় করে রাজসৈন্য। ঘোড়সওয়াররা ঝাঁপিয়ে পড়ে বন্দি করতে থাকে। 100 জাহাজের কামান থেকে গোলা ছুটে। রাজা দেখল সৈন্যরা তার রণে ভঙ্গ দিয়ে পালাচ্ছে, নিজেই ছুটলে তাদের থামাতে। আন্দ্রেই তখন তার মুগুরটা বের করে বলল, দে মুগুর রাজার হাড় গুড়িয়ে। অমনি বড় মুগুর তিড়িং লাফে মাঠ পেরিয়ে ধেয়ে চলল। রাজাকে ধরে ফেলে তার কপালে এমন এক ঘা কষিয়ে দিল রাজা সেখানে লুটিয়ে পড়ল প্রাণ হারিয়ে। অমনি যুদ্ধ থেমে গেল। শহরের সব লোকেরা শহর থেকে বেরিয়ে এসে তীরন্দাজ আন্দ্রেইকে তাদের রাজা হওয়ার জন্য মিনতি করতে লাগলো। আন্দ্রেইও আপত্তি করল না। বিরাট এক ভোজ দিয়ে রাজকুমারী মারিয়াকে নিয়ে সারা জীবন সুখে স্বাচ্ছন্দ্যে রাজত্ব করতে লাগলো সে। এখানে আজকে এই গল্পটা শেষ হলো। রূপকথার গল্প পড়তে খুবই ভালো লাগে। এরপরেও হয়তো আর একটা রূপকথার গল্পই শোনাবো।